মাল্যদান করবেন। একটু সাইড নেতাজিনগর বাসতলা সমিতি, নেতাজিনগর বাসতলা সমিতি। এখন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আমাদের সেই পূর্বসূরীদের, আজ যখন ৭৫ বছরে আমরা পা রেখেছি, যাদের অদম্য জেদ, যাদের লড়াই আমাদেরকে এই সুন্দর এক জনপদ উপহার দিয়েছে। জনপদ কোনো একদিনে গড়ে ওঠে না আমরা জানি, কিন্তু অবাক হওয়ার মতন ঘটনা, বাস্তুর তাগিদে সেদিনের যারা কারিগর ছিলেন তারা রাতারাতি জঙ্গল কেটে ডোবা বুঝিয়ে নিজেদের বাঁচার জন্য ঘর তৈরি করেছেন, এবং শুনলে বিস্ময় জাগে, কিন্তু সত্যি রাতারাতি তৈরি করে ফেলেছিলেন বিদ্যালয়। তারপর উচ্চশিক্ষার জন্য লড়াই, জমির জন্য লড়াই, সঙ্গে জুটেছিল রাষ্ট্রের পোষা বাহিনীর অত্যাচার আর জমিদারের লেঠেল বাহিনীর চোখ রাঙানি। তারা হার মানতে জানতেন না, তাই আজ আমরা নেতাজি নগরের বুকে দাঁড়িয়ে রয়েছি। আমাদের প্রজন্ম যারা সেই ইতিহাসকে কিছুটা কাছ থেকে পেয়েছিল, আমাদের দায়িত্ব, আমাদের অঙ্গীকার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সে খবর পৌঁছে দেওয়ার। এ আমাদের ঋণ, এ ঋণ পরিশোধ করার নয়, এ ঋণ আমাদের অস্থি মজ্জায়, আমাদের সমিতে। আমাদের এত অঞ্চলের উদ্বাস্তু আন্দোলনের নেতা এবং আমাদের নগর গড়ে তোলবার প্রধান কারিগর প্রয়াত প্রশান্ত সুদের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন যে বিশিষ্ট মানুষ, রাজ্যসভার মাননীয় সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। সেটাকেও পার্টিতে তিনি দান করতেন, কারণ তার স্ত্রী শ্রীরামপুর কলেজের প্রফেসর ছিলেন, তিনি রোজগার করতেন। তাই আমার কাকুকে কখনো 100 টাকা, কখনো 200 টাকা হাত খরচ দিতেন। এই মানুষটা শুধু করতে চেয়েছিল, গড়তে চেয়েছিল। যে লোকটি 1923 সালে জন্মগ্রহণ করে 1938 সালে উনি মাধ্যমিক পরীক্ষা পাস করেন, উনি 42 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন, উনি 44 সালে হিস্ট্রিতে MA পাস করেন, 1952 সালে উনি ল পাস করেন। এরকম একটা মানুষ নেতাজি নগর কলোনি গড়ে করার সময় অনেকেই বলেন যে প্রশান্ত সুর নেতাজি নগর কলোনি গড়ে তোলার সময় ছিলেন না। এটা কথা সত্যি। 1950 সালে যখন নেতাজি নগর গড়ে ওঠে, উনি তখন আলিপুর সেন্ট্রাল জেল এবং পরবর্তীকালে তাকে বক্সার জেলে চলে যেতে হয়, কারণ তার রাজনৈতিক জীবনটা একটা বেশিরভাগ সময় তার জেলে কাটাতে হয়েছে। তার জেলটা ছিল তার ঘর বাড়ি, রাজনৈতিক কারণে তিনি জেলবন্দী ছিলেন। দক্ষিণ কলকাতা শহরতলির বুকে গড়ে ওঠা স্কোয়াটার্স কলোনি, জবরদখল কলোনি, জমিদারের লেঠেল বাহিনী আর একদিকে সরকারের পোষ্য পুলিশ বাহিনীর বিরুদ্ধে একাধারে লড়াই করার মধ্য দিয়ে কলোনিগুলোকে একত্রিত করেছিল যে সংগঠন, সমস্ত কলোনিগুলোকে একত্রিত করেছিল যে সংগঠন। উত্তর 24 পরগনার নৈহাটি থেকে যে যাত্রা শুরু হয়েছিল, নিখিল বঙ্গ বাস্তুহারা কর্ম পরিষদ,
যার নেতৃত্ব দিয়েছিলেন অম্বিকা চক্রবর্তী, পরবর্তী সময়ে তার থেকে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে উত্তর এবং দক্ষিণ মিলিয়ে সমস্ত উদ্বাস্তু কলোনিগুলোকে নিয়ে, জবরদখল কলোনিগুলোকে নিয়ে যে ইউসিআরসি সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুধারা পরিষদ তৈরি হয়েছিল, তার নেতৃত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি সেই ইউসিআরসির কলকাতা জেলার সভাপতি মাননীয় শ্রী জনার্দন বিশ্বাসকে আহ্বান করব আজকের এই সময়ে তার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত করবার জন্য। আপনারা নেতাজি নগর বাস্তুধারা পরিষদের আজকে ৭৫তম বার্ষিকী উদযাপন করার সাথে উদ্বাস্তু আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ শ্রদ্ধেয় প্রশান্ত সুরের আবক্ষ মূর্তি উন্মোচন করবেন। সেই জন্য আপনাদের ইউসিআরসির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে আমার যোগাযোগ খুব বেশি দিন নয়, মাত্র ৪২ বছর বা মেটে কেটে ৪৩ বছর হবে। কর্মসূত্রে এখানে আসা, আমারও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। এখনকার ঠিকানা আমার নেতাজি নগর। এবং কর্মসূত্রে যখন প্রথম এখানে আসি, আমি প্রশান্তবাবুকে আমার, যাকে বলে আমাদের যে কলেজের গভর্নিং বডি, তার প্রেসিডেন্ট হিসেবে আমরা পাই। এবং সেই অর্থে আপনাদের সবার কাছে যিনি প্রশান্ত দা হয়ে উঠেছিলেন, আমার কাছে কিন্তু প্রশান্ত কুমার সুর কোনোদিন প্রশান্ত দা হননি। আমি চিরকাল প্রশান্ত বাবু বলেই জেনেছি, বা স্যার বলেই তাকে সম্বোধন করতে হয়েছে। নেতাজি নগরের ৭৫ বছরের ইতিহাস আপনারা তো সবাই জানেন, যারা এখানে আছেন, যারা সেই ৭৫ বছরের সেই উন্মাদনা যারা দেখেননি তারা আছেন, যারা দেখেছেন তারা সবাই জানেন বিষয়টা। আমি সেদিকে আর আলোকপাত করছি না। আমি খালি দু একটি কথাই বলবো। আজকে যার আবক্ষ মূর্তির উন্মোচন হবে তার সম্পর্কে। হ্যাঁ, তাকে আমি পেয়েছি আমার এমপ্লয়ার হিসেবে, আমি বলতেই পারি আর কি। একজন মানুষ, তার দুটো চেহারা আমি খুব কাছে থেকেই দেখেছি যখন আমি প্রথম জীবনে চাকরিতে আমি এখানে জয়েন করেছিলাম। এবং তখন তো কলেজ যেতাম, বাড়ি ফিরতাম, এটাই আমার কাজ ছিল মূলত। তারপরে যখন ধীরে ধীরে কলেজের কাজকর্মের সাথে, যেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ জব আর কি, তার সঙ্গে আস্তে আস্তে নিজেকে যুক্ত হতে হয়েছিল আর কি, তখনই কিন্তু আমি প্রশান্তবাবুর সঙ্গে আমার আলাপচারিতা শুরু হয়। দেখেছিলাম একজন অসম্ভব রাশভারী মানুষ। আমার কাছে কিন্তু তিনি তাই ছিলেন। আপনাদের কাছে দাদা থাকতেই পারেন, কিন্তু আমার কাছে একজন রাশভারী মানুষ। কিন্তু সেই মানুষটার কাছেই যখন আমরা গেছি, যে আমরা দীর্ঘদিন ধরে আবেদন করছি যে স্যার দুটো বিষয়ের জন্য আমরা অ্যাফিলিয়েশন চাই, একটা হচ্ছে বাংলায় অনার্স এবং হিস্ট্রিতে অনার্স, পাচ্ছি না স্যার। সে আমাদের যে সরকারি থাকুক না কেন, আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না। প্রশান্তবাবু বলেন, সে কি আপনারা, প্রশান্তবাবু আবার আপনি করে বলতেন, অনেক ছোট আমি, তাহলেই বা কী হবে, সবাই অন্তত আমাদেরকে আপনি করে বলতেন। আপনাদের যারা ঘনিষ্ঠ ছিলেন তাদেরকে নিশ্চয়ই তুই বা তুমি করে বলতে পারতেন, আমাদেরকে আপনি করেই বলতেন। এবং আপনি করে বলতেন বয়সের নিরিখে নয়, যেহেতু আমরা চাকরি করতাম একটি সংস্থায়, আমার মনে হয় সেদিকে লক্ষ্য রেখেই আর কি। এবং উনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন সত্যবাবু, তা সত্যরঞ্জন বাবু ছিলেন, সত্যসাধন চক্রবর্তী ছিলেন, সরি। এবং তাকে সরাসরি ফোন করেন, বলছে আমার কলেজ এটা হচ্ছে না। উনি এইটাকে খুব, উনি এই শব্দটা প্রয়োগ করতেন, আমার কলেজ এটা হচ্ছে না। আমার কলেজ মানে যে সেখানে একটা আত্মম্ভরিতা ছিল তা নয়, হৃদয় দিয়ে উনি অনুভব করতেন যে আমার কলেজ মানে হচ্ছে আমি যাদেরকে নিয়ে আছি সবাইকে নিয়েই উনি এই বিষয়টাকে দেখতেন আর কি। আমার কলেজে যেন এটা হয়, এবং আমরা দেখলাম খুব বেশি দিন লাগেনি।
তাড়াতাড়ি বিষয়টা আমরা অনার্স পেয়েছিলাম আর কি। আমি প্রশান্ত বাবুর তৈরি করা আরেকটি ইনস্টিটিউটে, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেখানেও কিছুদিনের জন্য আমি একটা দায়িত্ব পদে আসীন ছিলাম। কেমন পালন করেছি দায়িত্ব সেটা আমি বলতে পারবো না, সেটা তো সেখানে যারা আছেন তারা বলবেন। নিশ্চয়ই যে খুব ভালো চলেছে তা নয়, কিন্তু সেখানে গিয়েও যখন আমি দেখেছি, যে যখন ভাবি একজন মানুষ সৃষ্টি করছেন কোনো কিছু, যে বয়সে এসে উনি সেই স্বপ্নটা দেখছেন যে এই বয়সে এসে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করতে পারি, ঠিক সেই বয়সে বহু মানুষ তার অবসরপ্রাপ্ত জীবন সে কাটায় কোনো রকম সমস্যা কাঁধে না নিয়ে। ওনার কাছ থেকেই শেখা যে সবাইকে নিয়েই চলতে হবে। এবং নেতাজি নগর কলেজে কাজ করতে গিয়ে বেশ কিছু সিদ্ধান্ত উনি নিয়েছিলেন, এবং একটা বিশেষ কথা মনে পড়ে যে আমরা একটা রুটিন নিয়ে একটা সমস্যা হয়েছিল। ওনার কাছে রুটিনটা গেল, উনি সরাসরি রুটিনটা কেটে দিয়ে ফেরত পাঠিয়ে দিলেন রিজেক্টেড বলে। তখন আমার খুব রাগ হয়েছিল, টিচার্স কাউন্সিল সেক্রেটারি আমি, রুটিনটা কেটে পাঠিয়ে দিলেন। তা সাহসে ভর করে গেলাম আর কি, যা হয় দেখা যাক না। এবার উনি বোঝালেন একটা ব্যাপার, যে একটা সংগঠন চালাতে গেলে সবাইকে যেমন সন্তুষ্ট করা যাবে না, সবাইকে তেমনি বিমুখও করা যাবে না। ঠিক এমন একটি বিষয়কে নিয়ে আমাদের চলতে হবে, যার ফলে যেন আসলে সংগঠনটা টিকে থাকে, কারো ব্যক্তি স্বার্থকে আমরা যেন সবার উপরে না দাঁড় করাই আর কি। বড় শিক্ষা। এবং সুতরাং মূল বিষয়টা কি দাঁড়ালো, প্রশান্তবাবুকে আমি যেভাবে দেখেছি, আমাদের এখনকার দিনে দাঁড়িয়ে নেতাজি নগরকে গড়ে তুলবার ক্ষেত্রে শুধুমাত্র প্রশান্তবাবুরই অবদান আছে এটা ভাবনার কোনো কারণ নেই। কারণ আমি শুনেছি যেখানকার বহু মানুষ যারা তাদের বহু শ্রম ব্যয় করে এটাকে তৈরি করতে তারা তৈরি করেছেন, কিন্তু তাদেরও তো একজন লিডার লাগে, এবং লিডারের নিশ্চয়ই লিডার মাস্ট হ্যাভ এ ফলোয়ার্স, আমরা জানি। সুতরাং একজন বিশেষ ব্যক্তিকে এই দায়িত্বটা নিতেই হয় আর কি। তো সেই অর্থে প্রশান্তবাবু একজন লিডার তো ছিলেনই আর কি, এবং তার পেছনে তার বহু অনুরাগী ছিল, অনুরক্ত মানুষ যারা ছিলেন, তাদেরকে সাহায্য করেই এই অঞ্চলের তথাকথিত যা উন্নয়ন ঘটেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু বর্তমানের এই সময় দাঁড়িয়ে আমাদের আরও অনেক প্রশান্তবাবুর দরকার, যারা আমাদেরকে অন্তত এই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় খারাপ সময়টার থেকে যেন আমাদেরকে তারা উদ্ধার করেন। আমরা সেই জাতীয় প্রশান্ত কুমার সুর মহাশয়দের চাই। নমস্কার। 2016 সাল 4 ডিসেম্বর নেতাজিনগর কলোনি কমিটির নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। নির্বাচন ঘোষিত দিনে নির্বাচন হবে। এই রকম অবস্থায় 1 ডিসেম্বর 2016 সালের যে তৎকালীন সরকার, রাজ্য সরকার কর্তৃক এক নোটিশ দেওয়া হয় এই নির্বাচনকে বন্ধ করবার জন্যে, এবং সেই সময়তে সেই দিন রাত্রি 12:30টার সময় ফোন করে যে মানুষটার শরণাপন্ন হতে হয়েছে আমাদের, যে আমরা নির্বাচন করতে চাই, নেতাজিনগরের আপামর মানুষ, নেতাজিনগর কলোনির আপামর মানুষ, তারা নির্বাচনের জন্য তারা তৈরি আছে, কিন্তু আমরা নির্বাচন করতে পারছি না। এই রকম অবস্থায় যিনি আমাদের দরাজভাবে এগিয়ে এসেছিলেন আমাদের পাশে, এবং সেই রাত্রে, সেই গভীর রাত্রেও আমরা যাকে পেয়েছিলাম আমাদের সঙ্গে, এবং আজ পর্যন্ত নেতাজিনগর বাস্তুহারা সমিতির প্রতিটি সংকট বলুন এবং প্রতিটি ক্ষেত্রে চড়াই উতরাইয়ে যিনি আমাদের সঙ্গে আছেন, সেই রকম মানুষ
আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যসভার মাননীয় সাংসদ, বিশিষ্ট আইনজীবী এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ মাননীয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাকে আমি আহ্বান করব আজকের এই শুভ সন্ধিক্ষণে তার মূল্যবান বক্তব্য উপস্থিত করবার জন্যে। আমার অবস্থা খুব খারাপ, কিন্তু প্রশান্তদার আবক্ষ মূর্তি উন্মোচন করা হবে, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক আছে। আমরা ছেলেবেলায় কালীঘাটে পার্টি করতাম এবং যে সময়ে আমরা ছাত্র যুব আন্দোলন করেছি সময়টা সুখকর ছিল না, যেমন এখন সময়টা সুখকর নয়। সে অবস্থায় দাঁড়িয়ে যখন আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে সজাগ থাকতাম কখন কোথা থেকে কোন এলাকার পার্টি কমরেডের মৃতদেহ আসছে, কোন এলাকার পার্টি কমরেড আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তাদের অবিলম্বে সাহায্য করতে হবে। কালীঘাট অঞ্চলটায় যেহেতু স্বভাবতই বামপন্থীরা চিরকাল দুর্বল, স্বাভাবিক কারণে যেখানে ধর্মীয় প্রভাব সেখানে বামপন্থীরা দুর্বল। সেই সময় দেখতাম পালে পালে দলে দলে বামপন্থী কর্মী টালিগঞ্জ, যাদবপুর, বরানগর, কাশীপুর থেকে এসে জড়ো হতো। এই কাজ করতে করতে গিয়ে প্রশান্ত সুরের সঙ্গে আমার রাজনৈতিক আলাপ আমার ভালো লেগেছিল এই জন্যে যে যিনি নেতৃত্ব দেওয়ার কথা ভাবছেন তিনি আমাদের মতোই দুর্দমনীয়, শাসকের রক্তচক্ষুকে পাল্টা রক্তচক্ষু দেখিয়ে মোকাবিলা করার মতো যে মানুষ, তিনি হচ্ছেন প্রশান্ত সুর। আমরা এমন মানুষই চাই, আমরা তেমন মানুষ চাই যার নামে এই উদ্বাস্তু অঞ্চলটা নেতাজি নগর বলে খ্যাত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার জন্মদিন কয়েকদিন আগে পালিত হলো। তিনি শাসকের চোখে চোখ রেখে কথা বলতেন, আপনারা জানেন, তবু স্মরণ করা দরকার। আইসিএস পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর অত বড় লোভনীয় চাকরি তখন ভারতবর্ষে ছিল না। তিনি যোগ্যতা প্রমাণ করলেন যে আমরা নেটিভরাও আইসিএস হতে পারি। প্রমাণ করে মহারানীকে লিখলেন, তোমার খিদমতগারি করবার জন্য আমার জন্ম হয়নি, আমি চাকরি করব না। বাংলায় তখন নেতৃত্ব দিচ্ছেন চিত্তরঞ্জন দাস, বিখ্যাত আইনজীবী, বিপুল পসার। তিনি রাস্তায় নেমেছেন যে ভারতবর্ষের মানুষের মূল মৌলিক অধিকার কথা বলার স্বাধীনতা, আর কিছু না। আমি আমার মতামত প্রকাশ করতে পারবো কি পারবো না, শাসকের পছন্দ অনুযায়ী কথা বলতে হবে। শাসক যদি বলেন তুমি মঞ্চে দাঁড়িয়ে নৃত্য করো, নৃত্য করতে হবে, সেটা চলতে পারে না। চিত্তরঞ্জন দাস তখন কলকাতার মেয়র। সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নাগরিক নেতৃত্বের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। ব্রিটিশরা বলতেন যে ভারতীয়রা এরা তো অসভ্য বর্বর জাত, এরা শাসন করতে পারবে না, শাসন করতে জানে না। সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেই পুরসভা পরিচালনার দায়িত্ব আমার দেশের স্বাধীনতা সংগ্রামী নেতারা নিয়েছিলেন। স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে বলা হতো সারেন্ডার নট, যিনি আত্মসমর্পণ করতে জানেন না, নতুন আইন রচনা করেছিলেন। পুরসভা চলছিল সীমিত ক্ষমতা, তার মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের ভাব ও শিষ্য
সুভাষচন্দ্র বোস ICS চাকরি প্রত্যাখ্যান করেছেন। চিত্তরঞ্জন দাস বললেন, তুমি আমার সচিব হয়ে কাজ করো, তোমার তো প্রশাসনিক দক্ষতা অর্জনে প্রমাণ দিয়েছ ICS পাশ করে। সুভাষ বসু রাজি হলেন। রাজি হয়ে তিনি যে কাজটা করলেন শিক্ষণীয়। অনেকেই আজকাল সুভাষ বসুর নাম করেন, তাদের মূর্তি স্থাপনা করেন। অনেকেই বিদ্যাসাগরের নাম আজকাল করেন না, অবশ্য নাম করেন, মূর্তি স্থাপনা করেন। বিবেকানন্দর নাম করেন, মূর্তি স্থাপনা করেন। কি তারা মূর্তি স্থাপনা করে যে তাদের প্রকারান্তরে অপমান করেন, তার কারণ সেই মূর্তি স্থাপনার সঙ্গে তাদের কাজকর্মের কোনো সাযুজ্য নেই। সেটা ভিন্ন প্রসঙ্গ, আজকে যাব না, গলা খারাপ। তিনি ক্ষমতায় এসে দেখলেন যে কলকাতা শহরের বুকে যে জনসংখ্যার অনুপাত, সেই অনুপাতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নেই। কেন থাকবে না? নাগরিক পরিষেবা যদি আমার লক্ষ্য হয়, তাহলে সেই নির্দিষ্ট সংখ্যক আনুপাতিক হারে তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার প্রশাসনে। সুভাষচন্দ্র বসু তখনও নেতাজি হননি, চিত্তরঞ্জন দাস তারা ঠিক করলেন না পুরসভার নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার সমানুপাতিক হারে নিয়োগ হওয়া দরকার। না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, জনসংখ্যার অনুপাত, জনগণ একটা ইউনিট, একটা নির্দিষ্ট বিষয়বস্তু। তিনি দেখলেন যে ইংরেজিরা যে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, তার যাদের বাবার পকেটে পয়সা আছে তারা শেখাতে পারবে, যার পয়সা নেই। যে মানুষটাকে আমরা ডেকে এনেছি এখানে তার কায়িক শ্রম দিয়ে শহর তৈরি করবার জন্য, বস্তিতে রয়েছে, সে মানুষটার সন্তানের লেখাপড়ার অধিকার নেই। শিক্ষার অধিকার তো মৌলিক অধিকার। সুভাষ বসু অনুপ্রাণিত হয়েছেন যে রাশিয়া ঘুরে এসে রবীন্দ্রনাথ লিখছেন যে এক বিস্ময়কর অভিজ্ঞতা, 10 বছরের মধ্যে একটা দেশ সমস্ত মানুষকে লেখাপড়া শেখালো। যারা প্রদীপের পিলসুট ছিল তারাই আজকে সামনে এগিয়ে এসেছে। এটা করা যায়। একটা সমস্ত মানুষকে যদি আমি শিক্ষা দিতে পারি, তাহলে অন্ধকার থেকে আলোয় এগিয়ে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়। তাই যারা ক্ষমতাবান, ধান্দাবাজ, তারা কিন্তু শিক্ষার সুযোগ দিতে চান না। পুরসভায় সুভাষচন্দ্র বসুর উদ্যোগে বিনা পয়সায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হলো। হায়, আজও আমাদের দেশে বহু পাড়ায়, বহু বস্তিতে বহু ছেলে জন্মাচ্ছে, বহু মেয়ে জন্মাচ্ছে, তাদের শিক্ষার সুযোগ দিতে পারছি না। তিনি বললেন সরকারের দায় মানুষের প্রাথমিক স্বাস্থ্য তার ব্যবস্থা করা। কলকাতা পুরসভার উদ্যোগে প্রথম প্রাথমিক স্বাস্থ্য দেওয়ার উদ্যোগ শুরু হলো। আমার মনে আছে আমরা ছেলেবেলায় পুরসভা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কলেরার ইঞ্জেকশন নিতাম। তখন কলেরার খুব প্রাদুর্ভাব ছিল, এবং যাদের অভিজ্ঞতা জানবেন, একবার কলেরা ইঞ্জেকশন নিলে পরে 3 দিন হাত পা দাঁড়ানো যেত না, এমন অবস্থা। দায়, যে নাগরিকের পরিষেবার দায়িত্ব তুমি নিয়েছো তাকে এটা শেখাবার দায় তোমার, এ তার অধিকার। এবং পরবর্তীকালে লড়াই হয়েছে, দীর্ঘ বক্তৃতা করার সুযোগ নেই। ভারতের সংবিধান গৃহীত হয়েছে। আজকাল দেখি আমি বহু হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল সাইটে তথাকথিত পণ্ডিতেরা বলেন, আমাকেও বলেছেন অনেকে, যে বাংলাদেশ ছেড়ে চলে এলি কেন? এই প্রশ্নগুলো যারা বলেন তাদের শিক্ষা দীক্ষা ইতিহাস সম্পর্কে অজ্ঞানতা করুণা সৃষ্টি করে। ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে, সে লড়াইয়ে সমস্ত মানুষ ধর্ম নির্বিশেষে লড়াই করেছে।
একদল যখন শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটা নির্দিষ্ট ভূখণ্ডকে নিয়ে দেশ তৈরি করতে চাইল, তখন ব্যাপক অংশের মানুষ ধর্ম নির্বিশেষে তারা বললেন, আমরা ধর্মীয় শাসন চাই না, আমরা চাই আধুনিক গণতান্ত্রিক শাসন, আমরা রাজার দ্বারা শাসিত হতে চাই না, আমরা মন্দিরের পুরোহিতের নির্দেশে জীবনযাপন করতে চাই না, আমরা মসজিদের মুজাইম বা ইমাম তাদের ফো দেওয়ার ওপর বেঁচে থাকতে চাই না, আমরা গির্জায় গিয়ে প্রতি শুক্রবার অপরাধ করেছি প্রভু ক্ষমা করে দাও এই ধরনের অযৌক্তিক কোনো ভাবনার উপর জীবনযাপন করতে চাই না। আমরা চাই এমন একটি প্রশাসন যে প্রশাসন প্রত্যেক মানুষকে মানুষ হিসেবে বিচার করবে এবং প্রত্যেক মানুষের যে মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, জ্ঞান অর্জনের সুযোগ, যেটাই শিক্ষা, তার গ্যারেন্টি সৃষ্টি করতে হবে। তোমাকে, তুমি ক্ষমতায় আছো, যে ক্ষমতায় নেই তার দায়িত্ব নয়। প্রশান্ত সুর যখন উদ্বাস্তু আন্দোলন তৈরি করছেন, এই উদ্বাস্তুরা তারা কি শখে নির্মূল হয়েছিলেন? আমি তো উদ্বাস্তু পরিবারের সন্তান, আমি তো দেখেছি জীবন যন্ত্রণা কাকে বলে, মানবিক অবহেলা কোন পর্যায়ে পৌঁছতে পারে আমি প্রত্যক্ষ করেছি। প্রতিদিন প্রতি মুহূর্তে ভেতরে ভেতরে গুমড়ে মরেছি, ঠোঙা বিক্রি করেছি। এই অবস্থায় মানুষগুলো এলো কেন? সেই ইতিহাস এই প্রজন্মের ছেলে মেয়েদের জানতে হবে, বুঝতে হবে। আজকে নেতাজি নগরের চাকচিক্যে গড়ে ওঠা নগর দিয়ে তৎকালীন সময়ে প্রশান্ত সুরদের ভূমিকাকে ভাবা যাবে না। গড়তে সময় লাগে, ভিতকে শক্ত করতে সময় লাগে, ওপরে বাড়ির অংশটা চট করে দেখা যায়, মাটির তলায় যারা রক্ত ঘাম দিয়ে ভিত তৈরি করেছেন তাদের চোখে দেখা যায় না। কিন্তু বুঝতে হবে তারা না থাকলে আজকে ওপরের ওই একতলা, দোতলা, তিনতলা বাড়িটাও থাকে না। যে তিনতলায় আছে সে বলবে, আমি তো 3 দিনের মধ্যে 3 তলা করলাম, তোমরা 34 বছরে কি করেছো, 75 বছরে কি করেছো? এভাবেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়। প্রশান্ত দাকে আমি আবারও বলি, শেষ করব, দেখেছি মাঠে ময়দানে লড়াই করতে। আমরা যখন লড়াই করছি, পুলিশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, প্রশান্ত দা সামনে আছেন। চাষনালার বিরুদ্ধে, চাষনালে আপনারা জানেন সেখানে খনিতে অবরুদ্ধ হয়ে বহু কয়লা শ্রমিক মারা যান। ধর্মতলায় বিক্ষোভ করছি আমরা, আমাদের নেতা প্রশান্ত সুর, তার সঙ্গে আমাদের কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। এই ঘটনাটা আমাকে খুব শিক্ষা দিয়েছিল। যখন গ্রেপ্তার করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে থানার ভেতরে পুলিশের ভ্যান করে, প্রশান্ত দা তার ডায়েরিটার প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট কাটছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম তখন, অনেক ছোটো, এটা কী করছেন? বলে এই অ্যাপয়েন্টমেন্টগুলো কেটে ফেলি কেন, ওখানে গিয়ে ঝামেলা করবে ওরা। দেখুন, দূরদর্শী মানুষ, অভিজ্ঞতা, কাজ করছেন, স্থিতদি, সঙ্গে সঙ্গে কি করতে হবে সেটা ঠিক করছেন। সেই প্রশান্তদা উপলব্ধি করেছিলেন যে উদ্বাস্তু হয়ে যারা আসছেন তাদের শিক্ষার জন্য সরকার খরচ করবে না, উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্বেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আপনারা জানেন এ অঞ্চলে কতগুলো বিদ্যালয় তৈরি হয়েছে উদ্বাস্তুদের নেতৃত্বে। নেতাজি নগর কলেজ, আজকে তার নাম আছে। আজকে অনেকে আমার কাছে কখনো কখনো আসেন যে একটা চিঠি করে দিন, নেতাজি নগরে ভর্তি হব। আমি তাদের বলি, নেতাজি নগরে কি এত সুনাম কলেজের? হ্যাঁ, সুনাম হয়েছে। গড়েছেন কে? গড়েছেন মানুষের রক্ত ঘামে বড় হয়ে ওঠা নেতা প্রশান্ত সুর। নাম তার ছিল প্রশান্ত, তার আচরণটা ছিল প্রশান্ত সাগরের স্থিরতার মধ্যে। প্রশান্ত সাগরের তল খুঁজে পাওয়া যায়নি। প্রশান্ত দাকে আমরা আপাত দৃষ্টিতে রুক্ষ মনে হতো, কিন্তু রুক্ষতা তার আসল পরিচয় ছিল না।
সেটা হচ্ছে একটা মানুষ রুক্ষ হন যখন তিনি যা চাইছেন করতে পারছেন না। এই না পারার ব্যর্থতা বা না পারার গ্লানি মানুষকে ক্ষুব্ধ করে, রুক্ষ করে। কিন্তু প্রশান্তদার হৃদয়টা ছিল প্রশান্ত সাগরের মতো গভীর। তাকে কাছ থেকে দেখেছি, লড়াই করতে গিয়ে দেখেছি। গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়ে যখন ছুরিকা হয়তো আমি বাড়িতে পড়ে আছি, বাড়ির লোকজন খুব বিব্রত, কি হবে। দেখি প্রশান্তদা জনাদশেক লোক নিয়ে গিয়ে হাজির। চুপ করে শুইয়া থাকবা, যতক্ষণ না আমরা কমু বাড়ি থেকে বাড়িও না। এই একটা আত্মপ্রত্যয় তৈরি করে দেয়। সেই মানুষটার আবক্ষ মূর্তি। আবক্ষ মূর্তি কেন? একটা মূর্তি যখন স্থাপনা হয় তার পেছনে একটা ইতিহাস থাকে। কালকে যখন একটা শিশু যেতে যেতে দেখবেন এই মূর্তিটা কার, প্রশান্ত সুরের, কে প্রশান্ত সুর, তার মনে প্রশ্ন আসবে। তখন আমাদের দায়িত্ব বলা কে প্রশান্ত সুর। এটা আমি শিক্ষা পেয়েছিলাম যখন ব্রিস্টল শহরের বুকে রামমোহন রায়ের মূর্তি প্রতিস্থাপনা করা হয়েছিল। সেটা উদ্যোগ নিয়ে করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেটা যিনি দেখভাল করতেন এক বিদেশি মহিলা, লারা কন্ট্রাক্টর। আমাদের ক্রিকেটার ছিলেন নরি কন্ট্রাক্টর, তার ভাইয়ের সঙ্গে তার বিবাহ হয়েছিল। তিনি আমাদের বললেন, দেখো আমি এখানে বসে থাকি, এই ব্রিস্টল শহরের ওপর এত বড় মূর্তি, যেই দেখি ইয়াং ছেলে মেয়েরা হাতে হাত ধরে গপ্প করতে করতে তাকিয়ে দেখছে, আমি ঝাঁপিয়ে পড়ি। বলে কেন? ওই তাদের বলি, জানো এই লোকটা কে? সে রাজা। আমি তাকে ঠাট্টা করে বলছিলাম, রাজা বলছো কেন? রাজা ইজ এ ফিউডাল এক্সপ্রেশন, আমরা পছন্দ করি না। তিনি বললেন, তুমি কি জানো না ও আমাদের হৃদয়ের রাজা, শি ইজ এ কিং অফ আ হার্ট। ওয়াই? বলছি মেয়েদের মুক্তির জন্যই রামমোহন যা করেছেন তা তোমরা ভাবতেও পারবে না। আমি সেই জন্য তাদের ঝাঁপিয়ে গিয়ে রামমোহনের ইতিহাসটা বলি। আজকে প্রশান্ত সুরের আবক্ষ মূর্তি যখন থাকবে, আপনারা পাড়ায় আড্ডা মারবেন, হয়তো পাশে বসে সিগারেট খাবেন, চা খাবেন, একটু বলবেন যখন কেউ দেখবে, তুই জানো লোকটা কে? এই লোকটা উদ্বাস্তু আন্দোলন, নাগরিক আন্দোলন এবং সেই আন্দোলনে গুণমান তৈরি করবার জন্য, শিক্ষা বিস্তারের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি প্রয়াত, তার রেখে যাওয়া কাজ কিন্তু জাগ্রত, এবং তা জাগ্রত রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের সুখের জন্য, শান্তির জন্য, মানুষে মানুষে সম্মেলনের জন্য, একে অপরের সঙ্গে ঐক্যের সূত্র গড়ে তোলার জন্য, হাতে হাত রেখে পরস্পর এগিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আজকের দিনটা আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যময় করে তুলেছেন। আমি সৌভাগ্যবান যে ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রশান্তদার আবক্ষ মূর্তি উন্মোচনের জন্য। আমন্ত্রণটা পেয়ে আমার আনন্দের কোনো সীমা ছিল না। যে প্রশান্তদা একসঙ্গে হাতে ধরে মিছিলে পুলিশের ব্যারিকেড ভাঙিয়েছেন, সেই প্রশান্তদার আবক্ষ মূর্তি উন্মোচন করব, এই এক পরম সৌভাগ্যের ব্যাপার। আমি আপনাদের কাছে ঋণী যে আপনারা আমাকে এই সৌভাগ্য দান করেছেন। নমস্কার। পক্ষ থেকে আমরা মাননীয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে আমাদের তার মূল্যবান বক্তব্য উপস্থিত করবার জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে সম্বর্ধিত করবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমাদের সংগঠনের মাননীয় সম্পাদক শ্রী পীযূষ সুর মহাশয়কে আমি আহ্বান করব, উনি সম্বর্ধিত করবেন আমাদের মাননীয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে সম্বর্ধিত করবেন নেতাজিনগর বাস্তুহারা সমিতির পক্ষ থেকে। এবারে সম্বর্ধিত করবেন আমাদের মধ্যে উপস্থিত মাননীয় শ্রী বিমল রায় মহাশয়কে, আমাদের সংগঠনের সম্পাদক মাননীয় শ্রী পীযূষ সুর। আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্রী শুভাশিস ভট্টাচার্য, তিনি সম্বর্ধিত করবেন আমাদের ইউসিআরসির মাননীয় সভাপতি কলকাতা জেলার শ্রী জনার্দন বিশ্বাসকে সম্বর্ধিত করবেন শ্রী শুভাশিস ভট্টাচার্য।
আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ নেতাজিনগর কলেজের মাননীয় শ্রী বিশ্বজিৎ ভদ্র মহাশয়। তাকে সম্বর্ধিত করবেন আমাদের অঞ্চলের প্রাক্তন পৌর প্রতিনিধি এবং আমাদের ৯৮ নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির সভাপতি মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তী। আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতা জেলা ইউসিআরসির মাননীয় সম্পাদক শ্রী অলোক রায় মহাশয়। তাকে সম্বর্ধিত করবেন আমাদের নেতাজিনগর বাস্তুহারা সমিতির সভাপতি মাননীয় শ্রী সুভাষিস ভট্টাচার্য মহাশয়। আমি তাকে আহ্বান করছি মাননীয় শ্রী অলোক রায় মহাশয়কে সম্বর্ধিত করবার জন্য। এখন আমরা আমাদের মহান কারিগর মাননীয় শ্রী প্রয়াত প্রশান্ত সুর মহাশয়ের তার আবক্ষ মূর্তি উন্মোচিত হবে, উন্মোচন করবেন রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নেতাজিনগর কেন্দ্রীয় বাস্তুহারা সমিতি জিন্দাবাদ। নগরের ৭৫তম প্রতিষ্ঠা দিবস পালন করো। নেতাজিনগর কেন্দ্রীয় বাস্তুহারা সমিতি জিন্দাবাদ। নেতাজিনগর কেন্দ্রীয় বাস্তুহারা সমিতি জিন্দাবাদ। মানবদান করবেন একটু সাইড নেতাজিনগর বাস্তুহারা সমিতি, নেতাজিনগর বাস্তুহারা সমিতি। এখন মাননীয় শ্রী গৌতম দাশগুপ্ত মহাশয় নাগরিক কমিটির ৯৮ নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে আমি প্রশান্ত সুরের আবক্ষ মূর্তির মাল্যদান করার জন্য অনুরোধ করি। ইউসিআরসি নেতাজিনগর ৭৫তম এখন মাল্যদান করবেন গণ আন্দোলনের নেতা পিনাক দাস এবং আশিস ঘোষ, এই দুজনকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। এখন কিছু হচ্ছে না, তুলে নি হ্যাঁ তুলবো না, একই সবার তুলতো আরেকবার ভালো করে দেখিয়ে বেশিরভাগটাই হয় আর বাংলা এতগুলো পুজোয় ছবি তুলে প্রত্যেকটা একবার সাজিয়ে
একদম ফ্যান্টাস্টিক, দারুণ হয়েছে, দারুণ। ইউসিআরসির কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। উনি অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক দূর থেকে এখানে এসেছেন। এই ভাই একটুখানি পেছো, একবার ঘুরে টাচ করে দেবে, একবার ঘুরে টাচ, একবার জাস্ট টাচ। ওকে।